নৈরাজ্যকারীদের ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। 23টি হত্যাকাণ্ডের অভিযোগের 22টিতেই সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা মেলেনি। 7 দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলনে স্থগিত তিতুমির শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। ইতিবাচক মীমাংসার আভাস নাহিদ ইসলামের। সমালোচনা না নিতে পারলে পদ ছেড়ে দিন, উপদেষ্টাদেরকে রিজভির আহ্বান। দেশকে আবারও উন্নয়নের ধারায় নেয়ার প্রত্যয় বিএনপি নেতাদের। বিমানকে অথর্ব প্রতিষ্ঠানে পরিণত করেছিল বিগত সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকে মাত্রাতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ ফাহমিদা খাতুনের। দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে চিটাগং কিংসকে 9 উইকেটে উড়িয়ে টানা দ্বিতীয় ফাইনালে ফরচুন বরিশাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নৈরাজ্য বিশৃঙ্খলার চেষ্টায় কোনো ছাড় নয়, লিফলেট বিতরণকারীদের গ্রেফতার সহ কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে তিনি এসব নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে প্রেস উইংয়ের ব্রিফিংয়ে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 23টি কমিউনাল হত্যার অভিযোগের 22টিতেই সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ মেলেনি পুলিশি তদন্তে। বাকি একটি হত্যার বিস্তারিত পাওয়া যায়নি। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগের লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কেননা লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যান্য তারা দেখেছেন তো তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে, এটা আমরা দেখছি, আমরা মনিটর করছি। আমাদের করা মেসেজ, যারা এটা রিফ্লেক্ট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর অন্যান্য বিষয়ে প্রফেসর ইউনূস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে মানে ক্র্যাকডাউন করতে হবে, যাতে আমরা রোজা আসছে, আপনি রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, কেউ যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উল্লেখ করা 23টি হত্যাকাণ্ডের ঘটনার 22টিতেই পুলিশি তদন্তে কোনো সাম্প্রদায়িক সহিংসতা পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ঐক্য পরিষদের 174টি সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগেরও তদন্ত চলছে বলে জানানো হয়। যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল বা ঐক্য পরিষদ তারা যে 23টি হত্যাকাণ্ডের কথা বলেছেন, তা সরকার এই তালিকাটা সংগ্রহ করেছে। এই তালিকাটা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পুলিশের কাছে পাঠিয়ে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ ও ভিত্তি আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে উল্লিখিত 23টি ঘটনার মধ্যে 22টি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যে 22টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ 7টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানে মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু, 2টি দুর্ঘটনাজনিত মৃত্যু, আর 2টি হচ্ছে ব্যবসায়িক সূত্রতার জন্য মৃত্যু। একটিতে স্থানীয় সংঘাতে মারা গেছে, জমি জমার বিরোধে একটি ঘটনায় মৃত্যু হয়েছে এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব দাবি করেন, পুলিশের মনোবল ফিরে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য একটি কমান্ড সেন্টার প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নির্দেশনার কথাও জানান প্রেস সচিব। এছাড়া অনলাইনে সরকার বিরোধী বিভিন্ন প্রচারণার সমালোচনাও করেন প্রেস সচিব। আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কীরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফর্চুনেট যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন, তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
আপাতত আন্দোলন স্থগিত, তবে 7 দিনের মধ্যে দাবির বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তিতুমির কলেজ শিক্ষার্থীদের। এর আগে কলেজ ক্যাম্পাস শাটডাউনের পাশাপাশি রাস্তা ও রেলপথ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী থেকে গুলশান পর্যন্ত রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় এই পথের যাত্রীদের। ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরাও। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে আন্দোলনে তিতুমির শিক্ষার্থীরা। সোমবার বিকেল থেকে রেললাইন অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে 7 দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন তারা। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দান দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা। দ্বিতীয় যে দাবিটি সেটা হচ্ছে শিক্ষা উপদেষ্টার বক্তব্য অতি বিলম্বে প্রত্যাহার করে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগ্যতা বিবেচনা করে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দান করতে হবে। ওনারা আমাদের দাবিটা মেনে নিক, আমরা রেলপথ ছেড়ে দিব। এদিকে সোমবার 6ষ্ঠ দিনের মতো কলেজের মূল ফটকের সামনে আমরণ অনশন চালায় শিক্ষার্থীরা। অনেকে অসুস্থ হয়ে পড়ায় স্যালাইন দেওয়া হয়, কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তাদের দেয়া 7 দফা দাবি যৌক্তিক, কিন্তু সেই দাবি পূরণে আশ্বাস না মেলায় হতাশা জানান তারা। এই আন্দোলনের শুরু থেকে এই শেষ পর্যন্ত এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যক্তিবর্গ আমাদের এইখানে উপস্থিত হয়ে একটা বক্তব্য প্রদান করে নাই। কলেজ হিসেবে এখানে যদি 35,000 স্টুডেন্ট পড়তে পারে তাহলে বিশ্ববিদ্যালয় হলে কি পারবে না? তখনও তো অবশ্যই পারবে। তো এত বিশাল সংখ্যক একটা স্টুডেন্ট যদি এখান থেকে উচ্চশিক্ষা নিতে পারে তাহলে তো তার প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশি টাকা দিয়ে পড়তে যাবে না। এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলে এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট আসবে, অনেক ভালো ভালো পিএইচডিধারী শিক্ষক আসবে। তো সেক্ষেত্রে আমাদের লেখাপড়ার মান তো অবশ্যই উন্নয়ন হবে। মহাখালী থেকে গুলশান পর্যন্ত রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে পৌঁছতে হয়, অনেকে আবার ব্যক্তিগত যানবাহন নিয়ে আটকে থাকেন ব্যারিকেডের বেড়াজালে। দীর্ঘ সময় পার হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন রাস্তা বন্ধ করে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে। আমাদের কি ভাই, আমাদের কি 3 ঘন্টা ঘুরে এদিক দিয়ে যাইতে পারলাম না, এদিক দিয়ে যে জাম, সারাটা দিন কাম করা লাগে, ঠিক আছে। এর মধ্যে আমরা রাস্তা আটকে বয়ে থাকতে পারি না। টিভি কেটে যাচ্ছে, রাস্তা বন্ধ দেখি। আমি যাবো এখন নাখালপাড়া, হাটে যাওয়া লাগবে আমার। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধের পর বিকেল 4টা থেকে বিপর্যয়ে পড়েছে ট্রেনের শিডিউল। অবরোধ কর্মসূচি স্থগিত হওয়ায় রেল চলাচল শুরু হয়েছে। বিকেল 4টার পর থেকে কমলাপুর রেল স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে না পারায় নির্দিষ্ট শিডিউল থাকা ট্রেনগুলো স্টেশন ছেড়ে যাওয়া অনিশ্চয়তা হয়ে পড়ে। এতে কমলাপুর রেল স্টেশনে আসা বিভিন্ন গন্তব্যের যাত্রীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকেই বিকেল 3টা থেকে স্টেশনে অপেক্ষা করছেন, আবার কেউ কেউ বিকল্পভাবে বাসে করে গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছেন। তবে রাত 10:45টার দিকে অবরোধ তুলে নিলে স্টেশন থেকে ট্রেন ছাড়ার ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, ট্রেন চলাচল তো শুরু হয়েছে, ট্রেনগুলো কি নির্ধারিত সময়ে ছাড়তে পারছে স্টেশন? জেবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের মহাখালী রেল লাইন অবরোধ করেছে বিকেল 4টা। এরপর থেকেই মূলত ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। আমরা এখন পর্যন্ত বিকেল 4টা থেকে এখন পর্যন্ত মোট 10টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু একটিও এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এখানে প্রতিটি প্ল্যাটফর্মে হাজার হাজার যাত্রীরা অপেক্ষমান রয়েছে। এর কারণ হচ্ছে আসলে জামালপুর কমিউনিটির একটি ট্রেন ছিল দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে যেত, সেটা 4:45 ছাড়ার কথা ছিল, সেটিও ছেড়ে যায়নি। এরপর সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল বিকেল 4:15, সেটিও যায়নি। যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল 4:45,
সেটিও জানি। শিলাহাটি এক্সপ্রেস শিলাহাটির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল বিকেল 5টা, ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল সন্ধ্যা 7:45, তিতাস কমিউনিটার আখাউড়ার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল সন্ধ্যা 6:45, 11 সিন্দুর গোধূলি কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল 7:45, চিত্রা এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল সন্ধ্যা 7:30, দ্রুতযান এক্সপ্রেস যাওয়ার কথা ছিল ছেড়ে যাওয়ার কথা ছিল রাত 8টা এবং কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল রাত 9:45। অর্থাৎ এখানে মোট এই 10টি ট্রেনের যাত্রী সহ রাতে যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেই ট্রেনের যাত্রীরা কিন্তু এখানে অপেক্ষা করছে এবং সীমাহীন ভোগান্তির মধ্যে রয়েছে। অনেকেই বৃদ্ধ বা শিশুদেরকে নিয়ে এখানে অবস্থান করছেন। তারা আমাদের সাথে কথা বলেছেন, আসলে তারা খুব ক্ষোভ জানিয়েছেন যে সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না, এই ধরনের প্রশ্ন অনেকেই তুলেছেন। সব মিলিয়ে যখনই তারা তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাত 10টার দিকে যখন আন্দোলন স্থগিত করে, এরপরেই রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে ট্রেনগুলো ছেড়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হলো, এখন পর্যন্ত কিন্তু কোনো ট্রেন ছেড়ে যায়নি। এর কারণ হচ্ছে যে আসলে ঢাকার বাহির থেকে যে ট্রেনগুলো আসার কথা সেটি এখন পর্যন্ত মাত্র 2টি ট্রেন এসেছে, অর্থাৎ বাকি ট্রেনগুলো এখন পর্যন্ত এসে প্ল্যাটফর্মে পৌঁছায় নাই। পৌঁছানোর পরবর্তীতে সময়ে ট্রেনগুলো ছেড়ে যাবে। এর আগে এখন পর্যন্ত 2-1টি ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে, কিছুক্ষণ আগে রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। এভাবে চলছে বিকেল 4টা থেকে কমলাপুর রেল স্টেশনে। সীমাহীন ভোগান্তির মধ্যে রয়েছে মানুষ। আমরা আশপাশে দেখিয়েছি যে প্রায় 6 থেকে 7 ঘন্টা যাবৎ মানুষ এখানে অবস্থান করছে। তো হয়তোবা কিছুক্ষণ পর থেকে ট্রেন চলাচল শুরু হলে মানুষের ভোগান্তি কিছুটা কমবে এবং রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে ক্রমান্বয়ে ট্রেনগুলো ছেড়ে যাবে। যাবা, এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শুভ। দর্শক, রেল চলাচলের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী শুভ মাহফুজের কাছ থেকে। এদিকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে দেশের মানুষই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য করা কমিটির সুপারিশের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসব আন্দোলনের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন তিনি। তাদের দাবি দাওয়া নিয়ে তাদের যদি থাকে তাহলে তো আলাপ আলোচনা করতে পারে এবং এই আলোচনাটা কিন্তু তাদের ক্যাম্পাসের ভিত্তিও হতে পারে। তারপরে যেমন ধরেন তাদের মাঠ আছে, ওই মাঠেও তারা কিন্তু তাদেরটা করতে পারে। কিন্তু জনগণকে দুর্ভোগ করে মানে রাস্তাঘাট ব্লক করে এটা কিন্তু জনগণ যে কীরকম একটা ইসের ভিতরে পড়ে এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন। এই ব্যাপারে আমি আপনাদেরও কিন্তু সাহায্য সহযোগিতা চাই। এখন আপনারা বলেন এই অবস্থা আমার কি করা উচিত, আপনারাই বলেন। মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে। না, আমাদের দায়িত্ব এটা না বলেন, এটা আপনারা দেশবাসী, আপনাদের সবারই দায়িত্ব। আপনারা এই যে আমার সচিব মহোদয় যেখানে বললেন এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন, জনগণই কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের বলেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের প্রধান 3টি দাবির 2টি মেনে নিয়েছে সরকার। পিএইচডিধারী শিক্ষকদের সংখ্যা বাড়ানো এবং গবেষণায় বিশেষ বরাদ্দ বাড়ানো হলেও কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ইউজিসির সুপারিশের জন্য অপেক্ষা করার কথা বলেন তিনি। তিতুমিরের যেই ছাত্ররা আন্দোলনে আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, কিন্তু সাধারণ ছাত্ররা চাচ্ছে যে তাদের পড়াশোনা যেন নির্বিঘ্ন থাকে, তাদের পড়াশোনা যেন এই ধরনের আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং সরকার সেটাকেও লক্ষ্য রাখছে। তিতুমির কলেজ আলাদাভাবে আরও 2টা দাবি জানিয়েছে। ওখানে 17 জন পিএইচডি হোল্ডার আছেন, তারপরেও যদি আরও দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের, আমরা আরও দিব। দ্বিতীয় আরেকটা দাবি করেছে তারা যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে, সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো। তাদের যেই বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি, সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।
গত 53 বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে সরকার পরিস্থিতির উন্নতির চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কিভাবে উন্নত করা যায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তিতুমির কলেজের বিষয়টি হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে। এক্ষেত্রে কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতি আন্তরিক, তবে এই মুহূর্তে কিছু করা সম্ভব নয়। হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে, সেই প্রক্রিয়া চলমান। আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না, তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি, আশা করি সবার জন্য ভালো কিছু হবে। সমালোচনা না নিতে পারলে উপদেষ্টাদের পদ ছেড়ে দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, একই সাথে সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে। অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে নেতাকর্মীদের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে উস্কানি দিচ্ছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়ার পর রুহুল কবির রিজভী সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান। স্বাধীন চিন্তায় কথা বলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় এমন সংস্কারের তাগিদ দেন তিনি। এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। আমরা সেই পরিবেশ চাই। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আবারও উন্নয়নের ধারায় নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক লালবাগ থানা বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে এবং 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে আবারও তার একটি যে উন্নয়নের ধারায় নিয়ে যাব। কোন দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী চক্রকে আমরা লাই দেওয়া ঠিক হবে না। যারা দেশের শত্রু তারা সারা জীবন এই দেশের শত্রু হিসেবে কাজ করবে না। বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই বিএনপিতে আছে প্রিয় বন্ধুরা। এদিকে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক তেজগাঁও থানা বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ফ্যাসিস্ট সরকার আর যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন বিএনপি নেতারা। আপনাদেরকে আরো অনেক বেশি সতর্ক হতে হবে। ওই নব্য বিএনপি, ওই আওয়ামী লীগের সাথে কিন্তু কোনো রকম সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন, আপনার যে গত 17 বছরের যে অর্জন, যে কষ্ট করেছেন, যে স্যাক্রিফাইস করেছেন, যে ত্যাগ করেছেন, সবকিছু কিন্তু এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। জনগণের ঘরে ঘরে 31 দফার বার্তা পৌঁছে দেওয়ার কথাও বলেন বিএনপি নেতারা। আইনের আওতায় এনে আপনার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, অর্থনীতি আগে যেভাবে এগুচ্ছিল তাতে বেশি দূর যাওয়া সম্ভব হতো না। গ্যাস উত্তোলনের দিকে না গিয়ে এলএনজি আমদানিতে হাসিনা সরকারের ফোকাস ছিল। বাংলাদেশ বিমানকে অথর্ব প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। এদিকে সিপিডি নির্বাহী পরিচালক বলেছেন, মাত্রাতিরিক্ত রাজনৈতিক হস্তক্ষেপের সাথে দিনে দিনে বাংলাদেশ ব্যাংককে দুর্বল করেছিল আওয়ামী লীগ সরকার। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। অর্থনীতির সব শাখায় দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচারে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে গত 10 সেপ্টেম্বর অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স গঠন করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত 30 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন উপস্থাপন করে টাস্কফোর্স। সোমবার রাজধানীর এনএসসি সম্মেলন কেন্দ্রে টাস্কফোর্সের সুপারিশ সম্পর্কে জানাতে
আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এই সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি সঠিক পথে ছিল না। জ্বালানি খাতে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম নিয়েও কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। অর্থনীতি নানা কারণে যেভাবে যাক সেভাবে আর বেশি দূর যাওয়া যাবে না। ইট উইল বি আনসাস্টেইনেবল ফর মেনি রিজনস। বিদেশে বাংলাদেশি আছে যারা শেভরনে কাজ করে, যারা এক্সনে কাজ করে, এক্সন মোবিলে কাজ করে, এইসব কোম্পানিতে কাজ করে, এইসব কোম্পানিতে কাজ করে বা কর্মরত বা জাস্ট এখন অপশন নিয়েছেন। এরা অনেকে বহুদিন ধরে আমার নিজের বন্ধু বান্ধব যে ওনারা আগ্রহ প্রকাশ করছিলেন যে আমরা দেশে এসে এই গ্যাসের তুলনায় সহায়তা করতে পারি। এবং আমি নিজের যারা আমার পরিচিত তাদের কাছে শুনেছি যে তারা যতবার সরকারের কাছে গেছেন তাদেরকে বলা হচ্ছে অনেক বড় ক্রেডিট। পরিকল্পনা উপদেষ্টা কথা বলেন বাংলাদেশ বিমানের অবস্থাপনা নিয়েও। বাংলাদেশ বিমান যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সবসময় তো লসে চলে, তা তো করার কথা না। বাংলাদেশ তো অন্য এয়ারলাইন্স এসে এখান থেকে এত প্রফিটেবল হয়। এখানে আরেকটা আরো সুন্দর প্রপোজাল এসেছে যে বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে, জনবল, ফ্লাইট, প্লেন, এগুলোকে একদম অবজেক্ট করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। টাস্কফোর্সের সদস্য সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, আগের সরকার ব্যাংক খাতকে প্রায় ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসনটা ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল 2003 এখানে যথেষ্ট পরিমাণে স্বায়ত্ত শাসন দেওয়া হচ্ছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এমনকি যে যারা ওই আসনে বসেছিলেন তাদের নিজস্ব দুর্বলতার কারণেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে এটার দুর্বলতা ক্রমান্বয়ে প্রমাণিত হয়েছে। এবং এটা করতে গিয়ে দুর্বলতার কারণে ব্যাংকের লাইসেন্স দেওয়ার হোক কিংবা ব্যাংকগুলোর যে বিভিন্ন ঋণ দেওয়ার ক্ষেত্রে নিয়ম কানুনকে পাশ কাটিয়ে এগ্রি করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলো তদারকিতে রেগুলেশন কমিশন গঠনের কথা বলা হয় সংবাদ সম্মেলনে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী বিনিয়োগকারীদের অনেকে পলাতক থাকায় তাদের মিল ফ্যাক্টরি রুগ্ন হয়ে পড়েছে। সেই সাথে গ্যাস বিদ্যুৎ সমস্যা ও ব্যাংকের অসহযোগিতায় দুর্বল কারখানাগুলো পড়েছে বাড়তি সংকটে। বিশ্লেষকরা বলছেন, পোশাক খাতের কর্পোরেট পরিবেশ না থাকায় মালিকের অনুপস্থিতিতে কারখানা সমস্যায় পড়ছে। তবে পোশাকের ক্রয় আদেশের প্রবাহ বাড়তে থাকায় নেতিবাচক প্রভাব পড়বে না রপ্তানিতে। গোলাম মইনুল হাসানের আরও একটি রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শ্রমিক অসন্তোষ ইস্যুর উপর ভর করে চেষ্টা চলে পোশাক খাতকে অস্থির করার। ওই সময় অনেক কারখানা বন্ধের ঝুঁকিতে পড়ে। গত 5.5 মাসে গাজীপুর সাভার এলাকায় বন্ধ 68টি শিল্প কারখানার, অধিকাংশ পোশাক খাতের। যাদের সহন ক্ষমতা যাদের কম, একেবারে মার্জিনাল লেভেলে যারা চলছিল, সেগুলোর কারণে বন্ধ হয়েছে। কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে ধরেন আনলফুল লেবার আনরেস্টের কারণে, ঠিক আছে। তারা মনে করছে যে না, এইভাবে ফ্যাক্টরি চালানো যাবে না। 10,000 বা 20,000 বা 50,000 শ্রমিক যদি কোনো ফ্যাক্টরি থেকে বন্ধ হওয়ার কারণে যদি বেকার মনে করার কোনো কারণ নাই, এদের অধিকাংশই অন্য ফ্যাক্টরিতে অ্যাবজর্ব হয়ে যায়। জুলাই থেকে ডিসেম্বর এই প্রান্তে এই অর্ধে প্রবৃদ্ধি যথেষ্ট ইতিবাচক ধারা আবার ফিরে এসছে। 2 অঙ্কের ঘরে এখন রপ্তানি প্রবৃদ্ধি রয়েছে এবং বলা হচ্ছে আগামী দিনের জন্য গার্মেন্টসের অর্ডারের ভালো সুযোগ রয়েছে। হতে পারে যে সমস্ত কারখানা বন্ধ হয়েছে, যারা এখন অপারেশনে রয়েছে তাদের অনেকে হয়তো ওই ধরনের কারখানাগুলো লং টার্ম লিজ নিতে পারে, অনেকে হয়তো অ্যাকিউজ করতে পারে, অ্যাকুইজিশন করতে পারে, করে তারা আবার কিন্তু বড়ভাবে কারখানা কিন্তু চালাতে পারে। পোশাক খাতে কর্পোরেট পরিবেশ তৈরি না হও এখনকার সংকটের কারণ বলে মনে করেন তারা। আমাদের দেশে গার্মেন্টস খাতে কর্পোরেটাইজেশনের এটা একটা বড় দুর্বলতা যে যারা কিনা ডিরেক্টরস থাকেন, চেয়ারম্যান থাকেন, তারাই ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন এবং ডিরেক্টর বা চেয়ারম্যানের যে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা যে কোনো ধরনের অন্যায়ের কারণে কারখানাটি ক্ষতিগ্রস্ত হয় এবং সেই জায়গাটিকে এখন পর্যন্ত আলাদা করা যায়নি
এবং উচিত হলো কারখানাগুলোকে কর্পোরেটাইজেশনের অংশ হিসেবে ম্যানেজমেন্ট সবসময় যাতে স্বাধীন থাকে এবং ম্যানেজমেন্ট ব্যাংকগুলোর সাথে ডিল করা, ম্যানেজমেন্ট বায়ারদের সাথে ডিল করা, এই কাজগুলো তার মাধ্যমে হবে, যে জায়গায় বোর্ড আসলে সরাসরি ইনভলভ থাকবে না। এমন অনেক ফ্যাক্টরি আছে যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদের ফ্যাক্টরিগুলো সুন্দরভাবে চলছে, কারণ তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কোনো সুযোগ সুবিধা নেন নাই। কর্মহীন শ্রমিকদের অনেকে রাস্তায় নামছেন কারখানা খুলে দেওয়া বকেয়া বেতনের দাবিতে। তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। তা শুরু হয় বাদ জোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ানের মধ্য দিয়ে। ইজতেমায় অংশ নিয়েছেন বিশ্বের আরও ৭২টি দেশের মেহমানরা। আসরের পর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব ভারতের মাওলানা আহমেদ লাটের বয়ানের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের ইসলামী দাওয়াতের কার্যক্রম। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ৫৮তম বিশ্ব ইজতেমার ময়দান এখন সূরা নেজাম তাবলিগ জামাত অনুসারীদের। দ্বিতীয় ধাপের আয়োজনের শুরুর দিকে মুসল্লি কম থাকলেও সময়ের সাথে তা বাড়তে থাকে। সকালে খিত্তায় খিত্তায় অবস্থানরত জিম্মাদারদের মধ্যে চলে দাওয়াতি কার্যক্রম ও আলোচনা। জোহরের নামাজ ও খানাদানার পর শুরু হয় মূল বয়ান। কিয়ামত ও আখিরাতের ওপর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের এই বয়ান চলে আসর পর্যন্ত। আমি লাভের জন্য যাচ্ছি, ও তালিম শুনতেছি, বয়ান শুনতেছি। যে সারা বিশ্বে থেকে লোক আছে, তারা আপনার 5 ফুট করে ভিসা লাগে, আর আমরা বাংলাদেশের মানুষ ভিসা লাগে না। কথা বুঝি নাই? এই বড় জামাতে নামাজ পড়লে যে কি সওয়াব। গেলে আর বাকি নাচ ওঠে, যে সমস্ত আমল হয় এই আমলের মধ্যে 2টা থেকে যাতে যাহারি এই নিয়ত করে, আর তো হয়তো নাওয়া হারি। এই ধাপে দেশের 22টি জেলার মুসল্লিরা ছাড়াও বিদেশি মেহমান 3000-এর বেশি। 3, 4, 5 ফেব্রুয়ারি আমাদের যে দ্বিতীয় ধাপ হযরত উলামা ইকরামের তত্ত্বাবধানে সূরা নেজামের অধীনে যে ইজতেমাটা পরিচালিত হচ্ছে, এখানে আমাদের প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে। এবং আপনি জেনে থাকবেন যে গতবারের মতো এবারও আমাদের প্রায় 160 একর যে টঙ্গী ময়দান, পুরা ময়দান এখন সাথীর দ্বারা কানায় কানা ভর্তি। নিরাপত্তার সার্বিক বিষয় দেখছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমরা 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা বাইনোকুলার দিয়ে জনগণের গতিবিধি লক্ষ্য রাখছি। আমরা সিসি ক্যামেরায় 335টি সিসি ক্যামেরার আওতাধীন সমস্ত মাঠটিকে নিয়ে এসেছি। নিরাপত্তা আছে, সেটি সাদা পোশাকে আছে। আমরা সেই ব্যবস্থাটি নিয়েছি। কেউ যদি ড্রোন ওড়াতে চায় সেটি যেন কমিশনের অনুমতি ছাড়া অন্য কোনো সংস্থাও যেন ড্রোন না ওড়ায়, সেই অনুরোধটি আপনাদের মাধ্যমে রাখতে চাই। বুধবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় ধাপের সূরা নেজাম তাবলিগের প্রথম পর্বের আয়োজন। দ্বিতীয় পর্বে 14 থেকে 16 ফেব্রুয়ারি চলবে মাওলানা সাদ কান্দালিভ অনুসারীদের ইজতেমা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিপিএল টি20 দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে স্বপ্নের ফাইনালে ফরচুন বরিশাল। মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে 9 উইকেটে উড়িয়ে টানা দ্বিতীয় ফাইনালে বরিশাল। প্রথমে ব্যাটিং করে শামীম হোসেনের 79 রানের ইনিংসের পরও 9 উইকেটে 149 রানে থামে চিটাগাং। জবাবে তাওহিদ হৃদয়ের অপরাজিত অনবদ্য 82 রানে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। জিতলেই ফাইনাল, এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়ে চিটাগাং কিংসকে চেপে ধরে বরিশাল। প্রথম বলেই বাউন্ডারি মেরে ইনিংসের সূচনা করা চিটাগাং ওপেনার খাজা নাফেকে দ্বিতীয় বলেই বোল্ড করে দারুণ কামব্যাক কাইল মার্সের। নিজের দ্বিতীয় ওভারেই গ্রাহাম ক্লার্কের উইকেটও তুলে নেন মার্স। অন্য প্রান্তে বল হাতে তোপ দাগান মোহাম্মদ আলী এবং এবাদত হোসেন। তাতে 34 রানে চতুর্থ উইকেট হারিয়ে কঠিন চাপে চিটাগাং। অধিনায়ক মোহাম্মদ মিথুন 1 এবং হায়দার আলী 7 করে আউট হন। পঞ্চম উইকেটে হাল ধরে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারি। শামীম প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে রানের চাকা সচল রাখেন। তাকে গুরুত্বপূর্ণ সাপোর্ট দেন পারভেজ ইমন। তবে রিশাদকে বিগ শট নিতে গিয়ে পারভেজ 36 রানে ক্যাচ দিলে ভাঙে 77 রানের জুটি। অন্য প্রান্তে 29 বলে হাফ সেঞ্চুরি করে শামীম আউট হয়েছেন 47 বলে 79 করে। বরিশালের পেসার মোহাম্মদ আলী 19তম ওভারেই 4 উইকেট নেন। সব মিলিয়ে 24 রানে নিয়েছেন 5 উইকেট। জবাবে তামিম ইকবাল 29 করে খালেদ আহমেদের শিকার হলেও তাহিদ হৃদয়ের 56 বলে অপরাজিত 82 এবং ডেভিড মালানের অপরাজিত 34 রানে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে বরিশাল। এর আগে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে 9 উইকেটে উড়িয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ করে নিয়েছে খুলনা টাইগার্স। মিরপুর স্টেডিয়ামে সীমাহীন ব্যাটিং ব্যর্থতায় 85 রানে অল আউট হয়েছে
রংপুর। জবাবে 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে খুলনা। লীগ পর্বে টানা 8 জয়, সবার আগে প্লে অফে খেলা নিশ্চিত করে রংপুর। যদিও পরের 4 ম্যাচেই হেরে ছন্দ হারানো রংপুর তৃতীয় স্থান নিয়ে এলিমিনেটরে খেলার সুযোগ পায়। খুলনা এই টিকিট পেয়েছে চতুর্থ স্থান থেকে। বাঁচা মরার এলিমিনেটর ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে রংপুর। স্কোরবোর্ড 7 রানে উঠতেই সৌম্য সরকার, জেমস ভিন্স ও মাহাদি হাসান সাজঘরে ফিরে আসেন। ইনিংসের দ্বিতীয় বলে সৌম্য রান আউটের ফাঁদে পড়েন। এরপর ভিন্সকে কট অ্যান্ড বোল্ড এবং মাহিদি হাসানকেও ফেরত পাঠান বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ইনিংসের পঞ্চম ওভারে সাইফ হাসানকে আউট করেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ব্যর্থতার ধারায় সাইফুদ্দিন হাসান মাহমুদের শিকার হলে ষষ্ঠ ওভারে 15 রানে পঞ্চম উইকেট হারায় রংপুর। এই ম্যাচে আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং ভিন্সকে উড়িয়ে এনেও লাভ হয়নি। ভিন্স 1, রাসেল 4 এবং টিম ডেভিড করেছেন 7 রান। শেষ দিকে নুরুল হাসান সোহানের 23 এবং আকিফ জাভেদের 32 রানে 85 রানে শেষ হয় রংপুরের ইনিংস। খুলনার পক্ষে নাসুম ও মিরাজ 3টি করে উইকেট নিয়ে সফলতা দেখান। জবাবে মোহাম্মদ নাইমের অপরাজিত 48 এবং অ্যালেকাস রসের অপরাজিত 29 রানে ফাইনালে ওঠার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করে খুলনার টাইগাররা। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর বা আগামী বছরের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ ঠিক করলে ইসি নির্বাচনের আয়োজন করবে বলেও জানান তিনি। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় আবুল ফজল সানাউল্লাহ আরও বলেন, বিগত সময়ে যে 18 থেকে 24 লাখ মৃত মানুষকে ভুয়া ভোটার তালিকায় রাখা হয়েছিল সেগুলো বাদ দিতে হবে। আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই বলেও জানান এই নির্বাচন কমিশনার। মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্তিনো সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকা সেনানিবাসের সেনা সদরে সাক্ষাৎকালে কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। গত রবিবার 5 দিনের সরকারি সফরে ঢাকা আসেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার। রাজধানীতে পূজা মণ্ডপগুলোতে সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের ভিড়। তাদের বিশ্বাস বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী। মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনা ও পূজার নানা আচার পালন শেষে পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর তুষ্টি লাভের চেষ্টা করেন ভক্ত পুণ্যার্থীরা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চেপে স্বর্গ থেকে মর্তে আসেন বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী। দেবীর তুষ্টি অর্জনের লক্ষ্যে সকাল থেকেই ভক্ত অনুরাগীরা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে সরস্বতী দেবীর মণ্ডপ গড়ে তোলেন। মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনা ও পূজার নানা আচার পালন শেষে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তরা দেবীর তুষ্টি লাভের চেষ্টা করেন। অন্যান্য পূজা মণ্ডপগুলোতেও ভক্ত পুণ্যার্থীদের ভিড় ছিল। নিরাপদ সড়ক জোরদারকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। আসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে সাংবাদিকদের সাথে এই সভা হয়। আসানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র রিপোর্টার শুভ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল রোড সেফটি অ্যাডভোকেসি অ্যান্ড গ্রান্টস প্রোগ্রামের ম্যানেজার তাইফুর রহমান, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি কোঅর্ডিনেটর ডক্টর শরীফুল আলম, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মোহাম্মদ রুহুল আমিন ও ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিন। এ সময় বক্তারা বলেন, দেশে সড়ক নিরাপত্তা সংক্রান্ত কোনো আইন না থাকায় সেফ সিস্টেমের আলোকে সড়ক নিরাপত্তা আইন প্রয়োজন। এই ধরনের আইন নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন এবং সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন।
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। এতে বলা হয়, অর্থ উপদেষ্টা মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন তাতে সর্বস্তরের সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। জাতীয় সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের দাম নতুন করে আর না বাড়ানো সহ ৩ দফা দাবি জানিয়েছেন এই শিল্পের মালিকরা। সেই সাথে সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার চেয়েছেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সিরামিক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি BCMEA নেতারা। গত ৬ মাস ধরে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট BRICMA অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মালা খান। ভারতকে সুবিধা দিতেই স্বৈরাচারের দোসররা এ পরিস্থিতি সৃষ্টি করেছে বলে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিপিএলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছিল। সোমবার 25% পারিশ্রমিক প্রদান করে এবং 10 ফেব্রুয়ারির মধ্যে পারিশ্রমিক সহ সকল বকেয়া পরিশোধ করার শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পান আবাসন প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপের এই কর্ণধার। বিপিএলে এবার বড় বিতর্কের নাম দুর্বার রাজশাহী। প্রথম থেকেই দলটি নানা কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি করে। প্রথমে মালিকানা দখল নিয়ে বিতর্ক, এরপর ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থতা, তাতে প্র্যাকটিস বর্জন, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, খেলোয়াড়দের দেওয়া চেক বাউন্স হওয়া, কম দামের হোটেলে দলকে থাকতে বাধ্য করা, নানা বিতর্কিত কর্মকাণ্ডে বাংলাদেশ ক্রিকেট এবং বিপিএল টি20 টুর্নামেন্টের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করেছে রাজশাহী দলটি। বিসিবি সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টার সাথে মিটিং একাধিকবার কথা দিয়েও পারিশ্রমিক দেননি ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমান। ফলে 3 ডিসেম্বর দুর্বার রাজশাহীর মালিককে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিতে বাধ্য হয়। সেখানে নিজের দোষ স্বীকার করেছেন ভ্যালেন্টাইন গ্রুপ কর্ণধার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নূর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে 25% হারে 3, 7 এবং 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে দলের সকল বকেয়া অর্থ পরিশোধ করবেন। এই মর্মে নিশ্চয়তা দিয়েছেন দুর্বার রাজশাহীর মালিক। যদি তিনি ব্যর্থ হন তাহলে তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, মুচলেকায় স্বাক্ষর করেছেন দুর্বার রাজশাহীর মালিক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নৈরাজ্যকারীদের ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। 23টি হত্যাকাণ্ডের অভিযোগের 22টিতেই সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা মেলেনি। 7 দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলনে স্থগিত তিতুমির শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। ইতিবাচক মীমাংসার আভাস নাহিদ ইসলামের। সমালোচনা না নিতে পারলে পদ ছেড়ে দিন, উপদেষ্টাদেরকে রিজভির আহ্বান। দেশকে আবারও উন্নয়নের ধারায় নেওয়ার প্রত্যয় বিএনপি নেতাদের। বিমানকে অথর্ব প্রতিষ্ঠানে পরিণত করেছিল বিগত সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকে মাত্রাতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ ফাহমিদা খাতুনের। দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে চিটাগং কিংসকে 9 উইকেটে উড়িয়ে টানা দ্বিতীয় ফাইনালে ফরচুন বরিশাল। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।